আজকে আমরা সিপাহী বিদ্রোহের প্রকৃতি অর্থাৎ সিপাহী বিদ্রোহ কারণ এবং সিপাহী বিদ্রোহের বিস্তার, বিহারকে বিদ্রোহ করেছে, অযোধ্যাকে বিদ্রোহ করেছে, ঝাঁসি থেকে বিদ্রোহ করেছে, দিল্লি থেকে বিদ্রোহ করেছে, কানপুরেকে বিদ্রোহ করেছে, পশ্চিমবঙ্গকে বিদ্রোহ করেছে, আসামেকে বিদ্রোহ করেছে এবং তার এগেনিস্ট ইংরেজি সেনাপতি কে ছিল, বিদ্রোহটা কীভাবে হয়েছিল, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর সামাজিক কারণ, ধর্মীয় কারণ, রাজনৈতিক কারণ, তারপর অর্থনৈতিক কারণ, এগুলোও তোমাকে ডিসকাস করতে হবে, খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কারণেই তোমাকে একটু ডিসকাস করতে হবে, কারণগুলো ছোটো ছোটো পয়েন্ট দিয়ে লিখতে হবে, পয়েন্টগুলোকে ডিসকাস করলে চলবে না। এটা 4 নম্বর বা 2 নম্বর উত্তর ভাবা যেতে পারে, ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে কারণগুলো। বিস্তার একটা বড় আমি খাতায় উত্তর দিয়েছি। আর আজকে আমি সিপাহী বিদ্রোহের প্রকৃতি, যেটা 12 নম্বর প্রশ্ন এই বিষয়ে আসতে পারে, চান্স আছে। সিপাহী বিদ্রোহটা কী ছিল? প্রকৃতই কি সিপাহী বিদ্রোহ, নাকি কেউ বলে এটাকে সামন্ত বিদ্রোহ, কেউ বলে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, কেউ বলে এটা জাতীয় বিদ্রোহ, আবার কেউ বলে কৃষক বিদ্রোহ, কেউ আবার বলে এইটার পক্ষে যুক্তি দেয়, কেউ এটার বিপক্ষে। এই উত্তরটা তুমি নিজের যুক্তি দিয়ে লিখবে। অ্যাকচুয়ালি ঐতিহাসিকদের নাম দিবে, বিভিন্ন ধরনের ঐতিহাসিকদের নাম দিয়ে লিখবে, কিন্তু তোমার নিজেরও যুক্তিটা দরকার। তার জন্য বিদ্রোহের বিস্তারটা জানতে হবে ভালো করে। বিদ্রোহের বিস্তারটা যদি তুমি ভালো করে পড়াশোনা করেছো, তাহলে তুমি এই উত্তরটা অনেক বানায় লিখতে পারবে। শুধুমাত্র কিছু ঐতিহাসিকদের নামগুলো একটু মনে রাখতে হবে, বাকি তুমি বানাইতে পারবে উত্তরটা। এমন লাগে গোটাটা মুখস্থ করতে হবে, ওই ধারণা ভুলে যাও তুমি, মুখস্থর কোনো নাই ইতিহাস। হ্যাঁ, কে কী বলিছে সেই ঐতিহাসিকগুলোর নামটা তোমাকে একটু মুখস্থ করতে হবে, নামটা তার বোঝার নেই, ওটা তো কোনো আবেগ নেই যে এই নামটা মুখস্থ, ওইটা মুখস্থ করতে হবে। কিন্তু কেনে বলে না বলে ওইটা যুক্তি আছে, আমি যুক্তিটা তুমি নিজেও জানো, আমিও যুক্তি দেবো, তুমি লিখবে যুক্তিগুলো, পক্ষে বিপক্ষে সব লিখবে। দেখো, প্রথম আমরা আলোচনা করি যে এটা নিছক, প্রথমত সিপাহী বিদ্রোহ যেহেতু নাম 1857 সালে, তো সিপাহী বিদ্রোহ বলাটাই, কেউ কেউ বলেছে এটা শুধু সিপাহী বিদ্রোহ ছিল, অন্য কিছু ছিল না। ইংরেজরা বুঝে এটা সিরিয়াস ছিল না, এই সিপাহী কজন রাগি গিয়েছে, ওরা বিদ্রোহ করেছে, মহাবিদ্রোহ ফহাবিদ্রোহ ছাড়াও সব, মানে ইংরেজদের তো একটা প্রেস্টিজের ব্যাপার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছিল ভারতকে, তাদের পার্লামেন্ট, ইংল্যান্ডের পার্লামেন্ট তো ওদের কাছে বলছে, কী হে তোমরা অত্যাচার করছো নাকি, তোমাদের বিরুদ্ধে গোটা দেশের লোক বিদ্রোহ করে দিছে। তো ওইটা যদি জাতীয় বিদ্রোহ হয়ে যায়, বা যদি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হয়ে যায়, তাহলে ব্রিটিশ পার্লামেন্টে একটা বাজে কথা যায়, তখন গোটা পৃথিবীতে একটা বাজে আওয়াজ। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে গোটা পৃথিবীর অনেক দেশ তখন শাসিত। তাহলে ওরা চাইছিল জিনিসটাকে ছোটো করে দেখাইতে, ইংরেজরা। ভারতের শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ও চেয়েছিল এটা বিরাট কোনো বিদ্রোহ লয় ভেবেছিল, কারণ শিক্ষিত মধ্যবিত্ত অনেক লোক ইংরেজদের কাজ করতো, বড় বড় কাজ, উচ্চ পদে কাজ করতো, তো তাদের তো কোনো ডিস্টার্ব আসে নাই, তারা আরামে কাজ করতো, তাদের তো লাইফ রিস্ক ছিল না। কিন্তু সিপাহীর আগে সবসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় সাম্রাজ্য বিস্তার করছে, সিপাহীদের অবস্থা খুব খারাপ ছিল। আরে বরাবরই দেশে সিপাহীদের অবস্থা খারাপ থাকে, সিপাহীর চাকরিটা খুব জটিল চাকরি। আজকে আর্মি বলো, আগে এইটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহী, আর আজকে আর্মি টার্মি, এদের জীবন বা একটু অন্য টাইপের জীবনযাপন করতে হয়। যারাই ফোর্স লাইনে কাজ করে, যে কোনো রাজ্য পুলিশও হোক, জীবনযাপন প্রণালী একটু আলাদা হয়, অন্যান্য চাকরির সাথে মিশবে না এই চাকরিগুলো, কষ্ট তো শিওর থাকে, কড়া ডিসিপ্লিন এদের জীবন থাকে। তো ইংরেজদের সময় এদের ডিসিপ্লিন ছিল, তো ভারতীয়দের যারা সিপাহী যোগ করেছিল তাদের তো অভ্যাস ছিল না, তাদের তো সাধারণ কৃষক ছিল, কেউ হয়তো গ্রামে গঞ্জে লাঠিয়াল ছিল, তারাকে সিপাহী করে দেওয়া হয়েছিল সব। যারা একটু শারীরিক সক্ষমতা ছিল, ব্রেন পাওয়ার কম, তারাকে সিপাহী করে দেওয়া হয়েছিল। তো তাদের ওই কড়া নিয়মে ডিসিপ্লিনে তো থাকতে হবে সিপাহী হইতে গেলে। আজকে পুলিশেরও ডিসিপ্লিন আছে, মনে রাখবে, ফোর্স ডিপার্টমেন্ট মানে একটা আলাদা ডিসিপ্লিন আছে, তোমাকে অন্য চাকরির সঙ্গে মিশবে না এইটা। সেই জীবনটাও আগে মানে বৃত্তিস্নে এসেছিল, তারপরে তো বিদ্রোহ, এখনও বৃত্তিস্নে আসে, তা বলে বিদ্রোহ হয় না। কড়া আইন প্রণয়ন, সুপ্রিম কোর্টের আইন এখন আছে। তো যুগ যুগ ধরে এটার একটা সিপাহীদের একটা, যে কোনো দেশেরই সিপাহীদের একটু কষ্ট হয় আলাদা, সেভাবে ওদের ট্রেনিং দেওয়া হয়, মানসিকতা তৈরি করা হয় 1-2 বছর ট্রেনিং দিয়ে। কারণ এখানে ট্রেনিং ফেনিং কম ছিল, তো সিপাহীদের হঠাৎ করে ওই জীবনটাতে মানে চলে যাওয়ার ক্ষেত্রে ওদের দুর্বিষহ হয়েছিল। তো 1857 সালে আমরা জানি ফেব্রুয়ারি মাসে 28 ফেব্রুয়ারি বহরমপুরে প্রথম বিদ্রোহটা হয়েছিল, হালকা মুর্শিদাবাদের। পরে ব্যারাকপুরেও বিদ্রোহটা মঙ্গল পাণ্ডে মারি দিয়েছিল, কাকে জোরে, মেজর হিউমসকে মেরে দিয়েছিল। তো সেইটা একটা বিদ্রোহ হয়েছিল প্রত্যক্ষভাবে 29 মার্চ 1857 সালে, সেখান থেকে শুরু আমরা ধরা হয়। তারপরে মিরাটের সিপাহীরাও বিদ্রোহ করেছিল, তাহলে সিপাহীরা তো আছেই। আরে যেখানেই বিদ্রোহ হোক, ইংরেজ সিপাহীরাও তো উল্টা দিকে হয়, সবসময় সিপাহীরা বিদ্রোহ করেছে মানে সব 100% সিপাহী নয়, বিভিন্ন জায়গায় সামন্ত বিদ্রোহ করেছে, কেউ ওই জন্য এটাকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে। কোনো রাজা জমিদাররা খুব কম অংশগ্রহণ করেছে, সামন্ত শ্রেণীটাই অংশগ্রহণ করেছে মূলত। তো সেদিক থেকে দেখতে গেলে সবারই যুক্তি আছে, তা আমরা পক্ষে মূলত সিপাহী বিদ্রোহের নাম বলেই বেশি পরিচিত, সেখানে এটাই বেশি ফেভারিট। যেহেতু বিদ্রোহটার শুরুতেই ওইটা এসেছিল, তাহলে সিপাহী বিদ্রোহ বলার প্রথমেই যুক্তি একটা দিন দিলাম, যে শুরুটাতে উৎসটাতেও, প্লাস মিরাটে
সিপাহী বিদ্রোহের আসল জিনিস হচ্ছে মিরাট। সেইখানে দ্বিতীয় দিল্লিতে চলে গিয়েছিল মিরাটের সেনাগুলা, সেইখান থেকে দ্বিতীয় বাহাদুর শাহ, তখনও মুঘল সম্রাট তো ছিলই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি টাকা দিত, কিন্তু মুঘল সম্রাটের মানে ক্ষমতা তো ছিলই, একটা সম্মান তো ছিলই, মুঘল সম্রাটই তো ভারতবর্ষের মালিক বলতে গেলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাস্ট ব্যবসা করছে এবং আর অনুমতি নিয়ে কিছু রাজ্য শাসন করছিল। তো যাই হোক, মুঘল সম্রাটকেও ওই সময় বিদ্রোহ অংশগ্রহণ করাইছিল, সেটা সিপাহীরাই যেহেতু মিরাটের সিপাহীরাই করেছিল, তাহলে সিপাহী বিদ্রোহ আমি বলতে পারি। এখানে প্রবলেম সিপাহীদের সিপাহীদের যে বেতন কম ছিল, সিপাহীদের ওদের রাজস্ব ওদের বাসস্থান খারাপ ছিল, হ্যাঁ, ওদের কঠিন যুদ্ধগুলোকে সিপাহীরাকে পাঠান দিত। তাছাড়া ধর্মে আঘাত করেছিল সিপাহীদের, এমন সিপাহীদের সঙ্গে ডিসিপ্লিন এসেছিল। কাকে বলতো মুসলমান যত সিপাহী ছিল তারাকে বলতো দাড়ি রাখা যাবে না, হিন্দু সিপাহীকে বলতো টিকি রাখা যাবে না, পৈতা রাখা যাবে না, আংটি পরা যাবে না, তাবিজ পরা যাবে না। এখনও সিপাহীদের ট্রেনিংয়ে এটা পড়তে দেয়নি, এখনও স্বাধীন দেশও। কিন্তু তখন ওদের ওইটা খারাপ লেগেছিল, ধর্মে আঘাত লেগেছিল। কাউকে আবার সমুদ্র পিনায় যুদ্ধ করতে হইতো, তখন সমুদ্র পিনায় যুদ্ধটা মানে ওটা ধর্মের বিরোধী, কালাপানি বলতো। তো ওই সিপাহীরা ওই কারণে বিদ্রোহ করেছিল। যত কারণগুলো আমরা খুঁজে বলি, মূল কারণটা কিন্তু সিপাহী বিদ্রোহ এই কারণটা থেকেই হয়েছিল শুরুটা। সেখানে আমরা এটা প্রত্যক্ষভাবে এটাকে কি বলতে পারি, সিপাহী বিদ্রোহ বলতে পারি। এটা নিছক একটা সিপাহী বিদ্রোহী ছিল, সেটা আমরা বলতে পারি। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা আর প্রতিবাদ করে। রমেশচন্দ্র মজুমদার এটা বলেছে এটা সামন্ততান্ত্রিক বিদ্রোহ বটে, সামন্তদের মৃত্যুকালীন আর্তনাদ ছিল, শুধু সিপাহীরা নয়। ঝাঁসির রানী লক্ষ্মীবাই তাহলে কী করে আইলো, কুনওয়ার সিং কী করে আইলো, বেগম হজরত মোহাম্মদ নানা সাহেব কী করে বিদ্রোহ করলো, যে রমেশচন্দ্র মজুমদার বলছে সিপাহীদের কোনো বিদ্রোহ নয়, এটা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বটে। আবার কেউ যেমন মার্কস বা সুশোভন সরকার, ইয়ারা বলছে শুনো ভারতবর্ষের অনেকটা জায়গা দখল করেছিল, এটাকে শুধু তুমি সিপাহী বিদ্রোহ বলতে পারবে না। সিপাহীরা তাহলে তো শুধু নিজের ব্যারাকে বিদ্রোহ করতো, ছাউনিগুলোতে বিদ্রোহ হইতো শুধু, কিন্তু ভারতবর্ষের গ্রামে গঞ্জে সমাজে ছড়িয়ে গিয়েছিল। বিহার, আসাম, উত্তরপ্রদেশ, মানে এখন যখন ঝাড়খণ্ডটাও, তখন তো বিহার ভাগ হয়নি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এত জায়গায় জুড়ে, পশ্চিমবঙ্গ, এত জায়গায় জুড়ে বিদ্রোহ করেছিল। সামন্তরা বিদ্রোহ করেছিল, সামন্তদের আন্ডারে সামন্তদের প্রজারা বিদ্রোহ করেছিল, গরিব মানুষ বিদ্রোহ করেছিল। তাহলে তুমি এইটাকে জাতীয় বিদ্রোহ বলে দাও, কে বলেছিল এটা? সুশোভন সরকার বা কার্ল মার্কস, ইয়ারা। তাহলে এইখানে এটাই হচ্ছে ওয়ার এগেনিস্ট, এটাই ওয়ার এগেনিস্টে কথা বলছে যে শুধু সিপাহী বিদ্রোহ বলা যাবে না। যাই হোক, সিপাহী বিদ্রোহ যেহেতু শুরু, কারণগুলোও বিদ্রোহের মূল কারণগুলো সিপাহীরা আক্রান্ত হয়েছিল, সেই কারণগুলো একটু দিয়ে দিবে, তাহলে এখানে সিপাহী বিদ্রোহ বলার যুক্তিযোগ্য আছে। আমাদের দুর্গাদাস ব্যানার্জি, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বর গুপ্ত, হরিশ মুখার্জি, দাদাভাই নৌরোজি বলেছিল এটা জাস্ট সিপাহী বিদ্রোহ, আর কিছু নয়। দুর্গাদাস ব্যানার্জি, অক্ষয় কুমার দত্ত লিখবে, যদি না লেখা বোঝাচ্ছে। ঈশ্বর গুপ্ত মুখের কথাটা শুনে লেখো, হরিশ মুখার্জি, দাদাভাই নৌরোজি। আর ইংরেজদের মধ্যে জন লরেন্স, সিলি, চার্লস রেক্স, রবার্ট, এটা ইংরেজ ইংরেজদের লোক, তারাও ইংরেজের প্রমুখ ঐতিহাসিক টাইপের ছিল, ইংল্যান্ডে থাকতো, তারাও বলেছিল এটা নিছক সিপাহী বিদ্রোহ। অত কিছু এমন হয় না, ব্রিটিশ পার্লামেন্ট এমন কিছু হয় না, সিপাহী বিদ্রোহ বটে এটা। সিপাহীদের অসন্তোষ আছে, ওটা আমরা ট্যাকেল করলেও কোনো ব্যাপার নয়, এরকম বলে চালাই নিয়েছিল। তাতে করে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা অন্যান্য যে শাসন করতো অন্যান্য দেশগুলায়, তাদের একটা গুড ইফেক্ট ছিল। ব্রিটিশ পার্লামেন্টও সিরিয়াসলি নিয়ে হতো। তাহলে তার মানে যে এখন ভাইসরয় আছে লর্ড ক্যানিং, তার তো বিপদ হয়ে যাবে, ওকে তো বাদ দিতে পারে। সেখানে লর্ড ক্যানিং এই লোকলাকে দিয়ে বলাইছে। আর এইসব লোকলা, এই দুর্গাদাস ব্যানার্জি, অক্ষয় কুমার দত্ত, কিছুটা ইংরেজ ঘেঁষার লোক ছিল, বড় বড় অফিসে কাজ করতো, তারাও বলছিল চলো সিপাহী বিদ্রোহ, জাতীয় বিদ্রোহ অত বড় জিনিস নয় এটা। বাস এই হচ্ছে তুমি সিপাহী বিদ্রোহ বলার যুক্তি, কিছু না বলার যুক্তিও দিয়ে দিবে। এই না বলার যুক্তিগুলোতে সামন্ত শ্রেণীর বিদ্রোহতে বলার যুক্তি হোক। শোনো, এবার সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলতে একদল, এটাকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ কারা বলতো? রমেশ মজুমদার এর পক্ষে ছিল। এই তো বলেছিল এটা রমেশচন্দ্র মজুমদার, বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এটাকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলতো। মানবেন্দ্রনাথ রায়, এম.এন. রায়, খুব ইম্পর্টেন্ট। সুরেন্দ্রনাথ সেন বলতো এটা সামন্ত শ্রেণীর বিদ্রোহ, সুরেন্দ্রনাথ সেন। তাছাড়া তুমি রজনীপাম দত্ত, এই লোকগুলা এর আগে বলতো কি যে এটা একটা সামন্ত শ্রেণীর বিদ্রোহ। তো বলার যুক্তি আছে সামন্ত শ্রেণীর বিদ্রোহ। তুমি সেই বিদ্রোহের বিস্তারে চলে যাও। ঝাঁসির রানী সপ্তবিলম্ব নতুন এগেনিস্টে বিদ্রোহ করেছিল। অযোধ্যাতে হজরত বেগম, বিহারে কুনওয়ার সিং, সব সামন্ত। এলা সব সামন্ত, নানা সাহেব সামন্ত, সবাই সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা। ওরাই কল লিথ, মুঘল সম্রাটের আন্ডারে সামন্ত ছিল বিভিন্ন জায়গায়, এবং তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছলে বলে কৌশলে সপ্তবিলম্ব নীতি, হ্যান নীতি, অধীনতামূলক মিত্রদের নীতি সাজিয়ে যখন এই রাজ্যগুলো দখল করতে শুরু করলো, তখন ওরা বিদ্রোহ করেছিল। হ্যাঁ, টাইমিংটা সিপাহী বিদ্রোহের সময় হয়েছিল। যেহেতু ব্যারাকপুরে ছাউনি তৈল, মিরাটে বিদ্রোহ হইলে সেই সুযোগে ওরা বিদ্রোহটা করেছিল।
সুরুট্ট সিপাহীরা দিয়েছিল সুরুট্ট, কিন্তু ওর রাগটা তো সিপাহীদের রাগটা লয়। হজরত মোহাম্মদের রাগ কি সিপাহীরাকে অত্যাচার করছে, এই সিপাহীদের অত্যাচারের জন্য বিদ্রোহ করেছি, চলো তাহলে সিপাহী বিদ্রোহ বলতাম আমি। হজরত মোহাম্মদ নিজের টেনশন বা টেনশন নিজের, যে আমার রাজ্যটা দখল করে লিছে, দত্তক পুত্রটাও মানছে নাই, সপ্ত বিলম্ব নীতি নিয়ে লিছে। ঝাঁসি রানীর তাই ঝাঁসি রানীর টেনশন কী ছিল, এই সিপাহীরাকে খাইতে দিছে নাই, সিপাহীরাকে কালাপানি করেছে, সিপাহী বিনকে টিকি রাখতে দিছে নাই, সিপাহীরাকে বাসস্থান দিছে নাই, ওরাকে প্রমোশন দিছে নাই উচ্চ পদে। তাহলে কি সিপাহী বিদ্রোহের টেনশনে কি এরা যুদ্ধটা করেছিল? ওরা নিজেদের টেনশনে যুদ্ধ করেছিল। তাহলে তুমি এটা বলবো সামন্ত শ্রেণীর বিদ্রোহ। তাই রমেশচন্দ্র মজুমদার, মানবেন্দ্র রায়, সুরেন্দ্রনাথ সেন, রজনীকান্ত দত্ত বলছে ঠিক আছে, বলছে এটা ঠিক বলছো তোমরা ভাই, সামন্ত শান্তির বিদ্রোহ বটে এটা। সিপাহী বিদ্রোহের কী এমন প্রভাব বিস্তার করেছিল? সিপাহীরা করলে তো শুধু ছাউনির মধ্যে সুগণ্ডিবদ্ধ থাকতো, ভারতের কয়েকটা ছাউনিতে, ব্যারাকপুর ছাউনি, এই ছাউনি, ওই ছাউনি, শুধুমাত্র ব্যাটালিয়ানগুলো হইত। কিন্তু এখানে তো একটা 4-5টা রাজ্য মানে কম ব্যাপার নয়, বিরাট বড় বড় রাজ্য 4-5টা, সেখানে মানে একটা বিরাট ব্যাপার। তাহলে সামন্ত শ্রেণীরা সবাই বিদ্রোহ করেছিল বলতে গেলে। পরবর্তীকালে কিছু বিজ্ঞানী ওই যে তুমি জাতীয় বিদ্রোহ বলে দিয়েছে, সেটাও সামন্ত শ্রেণীর বিদ্রোহ, তো জাতীয় বিদ্রোহ নয়। বা তুমি সাভারকার বলে দিয়েছিল যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, তাহলে ইয়ারা তো স্বাধীনতা করতে খুঁজে না যে ইংরেজ হাঁটাও, দেশ বাঁচাও, ইংরেজ বিতাড়িত হও, অমৃত বলতে চাই না। ইয়াদের টার্গেট ঝাঁসি রানীর টার্গেট, শুনো আমার রাজ্যটা লিও না, আমার রাজ্যটা আমার থাক, আমি যেমন আমার রাজ্যে ট্যাক্স ফ্যাক্স আদায় করতে পাই, আমার প্রবলেম ছোট, আমার প্রবলেম তুমি পড়া ভারতের কোথায় যাবে যাও, আমার এখানে থেকো না। তাহলে এটা কি স্বাধীনতা সংগ্রাম না? স্বাধীনতা সংগ্রাম নয়। তাহলে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা বিরাট যুক্তি আছে। যখন যেটা বলবে সেটা বিরাট বড় করে দেখাবে তুমি, তোমার মানে লেখার ভঙ্গিমা এমন থাকবে, যখন যেটা বলবে সেইটাই যেমন ট্যাপ, বাকি এলা কোনো লয়। তাহলে এখানে সামন্ত শ্রেণীর বিরাট যুদ্ধ আছে, সিপাহী বিদ্রোহ বলতে পারবো না। তাহলে রমেশ মজুমদার, এম.এন. রায়, সুরেন্দ্রনাথ সেন, রজনীকান্ত দত্ত ভালো বলিছি না বলবো না? হ্যাঁ, তো এরা বিরোধিতা করি অল্প স্বল্প, কেউ ডাইরেক্ট মানি নিলেন যে গোটা ভারত, এরা যখন বললে যে গোটা ভারতটা মানিলে, হ্যাঁ তাহলে না ভাই, তাহলে ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও ভাই, আজ থেকে এটা ঈদ দেবো, অমন তো করো না। তোমাকে বাকি তুমি যে বাকিগুলোকে তুমি বিরোধী করবে এখানে, সেই হাইড্রোজেনের অবস্থান পর্যায় সারণীতে, বুঝতে পেরেছো কথা? তো একে রাখার জেলা যুক্তি সেগুলো সাথে রাখার লাই, 17 লাই, আর 17 জেলা রাখার যুক্তি সেগুলো একের রাখার যুক্তি লাই, ব্যাপারটা এরকম সাজাই নেবে। এবার জাতীয় বিদ্রোহ শুনো, জাতীয় বিদ্রোহ কে বলেছিল শুনো, নিজে একটু উত্তর বড় করবে। জাতীয় বিদ্রোহ খুব ইম্পর্ট্যান্ট। ডিসারেলি তো ডিসারেলি টরি পার্টির নেতা, এটা ব্রিটিশ পার্লামেন্টের লোক, এইখানের লোক ব্রিটিশ পার্লামেন্টের লোক, টরি পার্টির নেতা। এই ব্রিটিশ ভারতে আসা নেই, ব্রিটিশ পার্লামেন্টের যে বিরোধী পক্ষের নেতা ছিল না, সে টরি পার্টির নেতা ছিল। ও ডাইরেক্ট বলেছে, শোনো বাবা, বলছে যে বিরাট ঘটনা, এই বিরাট ঘটনা চলছে ভারতে, জাতীয় বিদ্রোহ হয়ে গেছে ভারতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরাট খতরা করেছে। আর প্রধানমন্ত্রী কে ছিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল সেই সময়? পামস্টনের মুখে, পামস্টন প্রধানমন্ত্রী পার্লামেন্টে ছিল, ও পার্লামেন্টে এটা বলে দিয়েছে বিরাট বিদ্রোহ। কার্ল মার্কসের আন্তর্জাতিক রাশিয়াতে বিচ্ছিন্ন ঘটেছে, ও বলে দিয়েছে না, বলছে ভারতে বিরাট বিদ্রোহ হয়েছে। অন্যান্য দেশের গণ্যমান্য রাজনীতিবিদেরা বলছে বিরাট বিদ্রোহ, জাতীয় বিদ্রোহ, বলছে সব জনগণ চলে গেছে বিদ্রোহ করতে, বিপদ হয়ে গেল ইংরেজ দেবের। বাস দুজন বলেছে, কম নিজেদের লোক বলেছে। তারপরে কার্ল মার্কস বলেছে, কার্ল মার্কস, আর শুনো কার্ল মার্কস যেই বলেছে সেইটা আরও অনেক লোক বলিবে। কার্ল মার্কস যখন বলেছে তখন জন কে ডাফ, ইয়াদের সুরিরা লোক, জন কে ডাফ, তারপরে আমাদের সুশোভন সরকার তো রেডি ছিল, সুশোভন সরকার দিয়ে গেল সঙ্গে সঙ্গে, হ্যাঁ বটে বটে সুশোভন সরকার। তারপরে তোমার আবুল কালাম আজাদ, ভারতবর্ষের বিখ্যাত লোক আবুল কালাম আজাদ, হ্যাঁ। তো তারা সবাই কি বলেছে, এটাকে গণবিদ্রোহ বলেছে, বুঝছে এটা সব জনগণ, চাষি, কৃষক, খাইতে না পাওয়া মানুষ, জমিদার সবাই অংশগ্রহণ করেছে। জাতীয় বলতে ভারতবর্ষ তো আরও ছিল, অন্ধ্রপ্রদেশ ছিল, তামিলনাড়ু ছিল, ওইখানে গুজরাট ছিল, আরে পাঞ্জাবি অংশগ্রহণ করে নাই, রাজস্থানে অংশগ্রহণ করে নাই রাজপুতরা, পাঞ্জাব অংশগ্রহণ করে নাই শিখরা, জমিদার অংশগ্রহণ করে নাই। আরে ভারতের মধ্যে সাধারণ মধ্যবিত্ত জেলা সুবিধাবাদী মানুষ, মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়, ভারতের কোনো সভা সমিতি বিদ্রোহ করে নাই, কোনো রাজনীতি দল সভা সমিতি ছিল তখন, জমিদার সভা, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, ওরা কি বিদ্রোহ করেছিল সেই সময়? নাই করে, চুপচাপ ছিল সবাই, শিক্ষিত সমাজ পুরা চুপচাপ ছিল। রামমোহন, বিদ্যাসাগরকে বিদ্রোহ করেছিল, আরে ওই সময়ের লোক তো 1829-32 বিদ্রোহ তো করে নাই। তাহলে শিক্ষিত মধ্যবিত্ত সমাজ কোনো বিদ্রোহে অংশগ্রহণ করে নাই। জাতীয় বিদ্রোহ কী করে হইল? শ্রমিক করেছিল, সামন্ত শ্রেণীর কয়েকজন করেছিল, তাহলে এটা জাতীয় বিদ্রোহ বলার পক্ষে কোনো যুক্তি নেই। যুক্তি নাই, সেটা কে বলেছে? যুক্তি নাই তুমি বলতে পারো এ বলেছে, রমেশ মজুমদার বলেছে যেটাকে জাতীয় বিদ্রোহ, ও তো বলেছে সামন্ত শ্রেণীর বিদ্রোহ, তাহলে ওই বলছে তার মানে জাতীয় বিদ্রোহ বলা যাবে না, এটাকে জাতীয় বিদ্রোহ বলা যাবে না, ঠিক আছে? সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেনি। জাতীয় বিদ্রোহ কী হবে? যখন একটাই লক্ষ্য থাকবে, হ্যাঁ জাতীয় বিদ্রোহ বলার পক্ষে যুক্তিটা তুমি দিয়ে দিবে যে একটা পৃথিবীতে তাহলে কোনো বিদ্রোহ জাতীয় বিদ্রোহ হয়,
পৃথিবীতে তাহলে কোনো বিদ্রোহই জাতীয় বিদ্রোহ নয়। একটা ইতালির একটা উদাহরণ তুমি তাই নিবে, যে ইতালির একটা উদাহরণটা নিবে, যে ইতালিতেও তো একটা বিদ্রোহ হয়েছিল, সেটাও তো জাতীয় বিদ্রোহ তাইলে লয়। হ্যাঁ, ইতালিতে বা ফ্রান্সে বা নেদারল্যান্ডে বিভিন্ন সময় বিদ্রোহ হয়েছিল, তাহলে সেটা গোটা ইতালিটা অংশগ্রহণ করে নাই, তাহলে সেটা কি জাতীয় বিদ্রোহ নয়? ওই ইতালি ওকে জাতীয় বিদ্রোহ বলা হয়। তাহলে ভারতের এটাও জাতীয় বিদ্রোহ। ভারতের 30% লোক তো অংশগ্রহণ করেছিল, তাহলে জাতীয় বিদ্রোহ অসন্তোষ প্রকাশ করেছিল, কিছু সাধারণ মানুষও তো অংশগ্রহণ করেছিল। সব থেকে সর্বোপরি সেই সময় যে দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ সে অংশগ্রহণ করেছিল, মানে এটি জাতীয় বিদ্রোহ। আগে আমি পক্ষগুলো বলছি, একটা দেশের যে সম্রাট ছিল, লাস্ট সম্রাট হোক দ্বিতীয় বাহাদুর শাহ, অংশগ্রহণ তো করেছিল, তাহলে দেশের সম্রাট তো মানো আর না মানো, তাহলে জাতীয় বিদ্রোহ। দেশের পৃথিবীতে ইতালিতে একটা বিদ্রোহ হয়েছিল সে কিছুদিন আগে, কি নাম ছিল যেন, না অন্য একটা বিদ্রোহ, ম্যাথসেনি ওইটা লাগে, দেখবি ইতালির একটা বিদ্রোহ ছিল, আমার মনে পড়ছে না, বইয়ে লেখা আছে। হ্যাঁ, ইতালির কিছু একটা বিদ্রোহ ছিল, সেই বিদ্রোহটা জাতীয় বিদ্রোহ বলা হয়তো। তাহলে এইটা কেন বলা হবে না? এর থেকেও কম জায়গা তো হয়েছিল, সবাই অংশগ্রহণ করে নাই। তাহলে পৃথিবীতে এরকম এই জায়গায় পৃথিবীতে জাতীয় বিদ্রোহ বলা হয় এদের যুক্তিতে। কার যুক্তিতে? এই কার্ল মার্কস বা বিচারেলি বা জন কে ডাফ, সুশোভন সরকার, এদের মতো এই লাগে এই বিদ্রোহটা এতদিন ধরে চলেছিল, ফাঁসি হয়েছিল, যুদ্ধ কামান অংশগ্রহণ করেছিল, ব্রিটিশ পার্লামেন্ট এটা পদক্ষেপ করেছিল, পৃথিবীর সব লোক খবর হয়েছিল। তাহলে এটা জাতীয় বিদ্রোহ কেন বলবো না? এটা বিরাট বড় গণবিদ্রোহ, ভারতের এটা জাতীয় বিদ্রোহ করা পড়েছিল। আবার রমেশচন্দ্র মজুমদার বলছেন না, সবাই তো লক্ষ্য একই ছিল না, সবার লক্ষ্য তো স্বাধীনতা ছিল না, সব মানুষ তো একসঙ্গে কলরব করে নাই, সব সঙ্গে একই দিনে একই জায়গায় তো বিদ্রোহ হয় নাই, ছোটোখাটো বিক্ষিপ্ত বিদ্রোহ হয়েছিল, সেটাকে দমন করেছিল। তাহলে জাতীয় বিদ্রোহ বলা যাবে না। জাতীয় বিদ্রোহ আরও বড় রূপ হবে, আরও গোটা ভারত অংশগ্রহণ করবে, তবেই জাতীয় বিদ্রোহ বলা হচ্ছে। এইভাবে তুমি উত্তরটা দিয়ে বাইর করবে, এই লোকগুলোর নাম মনে রাখতে সব। এবার ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ দেখো, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ইয়াকে বলেছিল বিনায়ক দামোদর সাভারকার। বিনায়ক দামোদর বিডি সাভারকার, এটা শর্ট কোশ্চেনও পড়ে, এটা খুব ইম্পর্টেন্ট। এ বলেছিল প্রথম স্বাধীনতা যুদ্ধ, ঠিক আছে। আচ্ছা, মার্কস এই তোমার হীরেন্দ্র মুখার্জি বলেছিল, হীরেন মুখার্জি ইয়াও বলেছিল, রজত ইয়ারাও এর সঙ্গে সঙ্গ দিয়েছিল প্রথম স্বাধীনতা যুদ্ধ। শুনো, প্রথম স্বাধীনতা যুদ্ধ বলছে মানুষ তো একটা বিদ্রোহ তো করেছিল স্বাধীন হওয়ার জন্যে, সিপাহীরা তো হলেও হোক, সামন্তরা হলেও হোক, নিজেরা স্বাধীন হওয়ার জন্য তো করেছিল। শোনো, দেশ তখন দেশের ভাবনায় আসে নাই, ন্যাশনালিজম ভাবনায় আসে নাই, কিন্তু ছোটোখাটো ওদের প্রবলেমগুলো থেকে তো স্বাধীনতা চেয়েছিল। তাহলে স্বাধীনতার যুদ্ধ এইটাই। এর পরের যে স্বাধীনতা যুদ্ধ সেটা তো এমন নয় যে ইংরেজকে হেটাও করতে বলেছিল, কোনো সময় জালিয়ানওয়ালাবাগের বিরুদ্ধে হত্যাকাণ্ড করেছিল, ফরাসি বিপ্লবও তাই গণ অভ্যুত্থান হয়েছিল। তাহলে সবলাই তো স্বাধীনতা বিদ্রোহ আমরা বলি। আমেরিকাতে স্বাধীনতা যুদ্ধ, সেই ইংল্যান্ডের অত্যাচারের বিরুদ্ধে, তো এটাও তো একটা ইংরেজ শাসনকে করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের অত্যাচারের বিরুদ্ধে, মানে স্বাধীনতাই হচ্ছে। এটা কে মনে করেছিল? দেখো, যখন যে যুক্তিটা দেবো সেটাই মনে হবে তোমার যুক্তি, এইটাই যুক্তির তাৎপর্য। যখন যেটা বলবো সেটাকেই যুক্তি মনে হবে আগের তাহলে বলছিল। যত বড় তুমি এইটা করতে পারবে, তত বড় তুমি ঐতিহাসিক এবং তত বড় তুমি মানে সেই উকিলাতি জিনিস। যখন যেটা বলবো সেটাকেই তোমার টপ মনে হবে। হ্যাঁ, বলছে যারা করেছে তাদের বিরুদ্ধে, তাদের থেকে মুক্তি পাওয়া মানেই তো স্বাধীনতা। আর স্বাধীনতা মানে কি? ইংরেজকে বিতাড়িতই স্বাধীনতা নয়, তাদের শাসন প্রণালী, তাদের নিয়মকানুন, সিপাহীরাও তো স্বাধীনতা চেয়েছিল, সামন্তরাও স্বাধীনতা চেয়েছিল, অন্যান্য যারা জনগণ যারা বিদ্রোহ অংশগ্রহণ করেছিল ছোটো ছোটো কারণে, তারাও স্বাধীনতাই চেয়েছিল পরোক্ষভাবে। তাহলে বিনায়ক দামোদর বলছে এইটাই স্বাধীনতা, নতুন করে কোনো স্বাধীনতা হয় না। স্বাধীনতা তো আরও কী হবে নতুন করে? শুরু হয়েছিল স্বাধীনতার এটি প্রথম বিদ্রোহ। এর আগের বিদ্রোহগুলো যেগুলো ছোটো ছোটো হয়েছিল, তুমি কল বিদ্রোহ বলো, সন্ন্যাসী ফকির বলো, ওইগুলো স্বাধীনতা ছিল না, ওইগুলো একটা ছোটো জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল এবং ছোট প্রবলেমের মধ্যে সীমাবদ্ধ ছিল। তাহলে ওইটা একদম ক্ষুদ্র একটা অঞ্চলের মধ্যে ছিল, কিন্তু এটা তো বিস্তর এলাকার মধ্যে ছিল এবং সব মানুষই চেয়েছিল যে সে সমস্ত যে শাসক, সেই শাসকের কাজগুলোর থেকে মুক্তি পাওয়া। মুক্তি মানেই তো স্বাধীনতা, কথা বলার ক্ষমতা। সিপাহীরা স্বাধীনতা চেয়েছে, সামন্তরা স্বাধীনতা চেয়েছে, সাধারণ মানুষ স্বাধীনতা চেয়েছে, কিছু কিছু রাজা সমিতির কেছে, কিছু কিছু কৃষক স্বাধীনতা চেয়েছে, সবাই বিদ্রোহ অংশগ্রহণ করেছিল। কিছু কিছু খাইটে খা কর্মকার, চর্মকার, কুমোর, বিভিন্ন ধরনের যারা পেশায় যুক্ত ছিল তারাও বিদ্রোহ অংশগ্রহণ করেছিল। তারা কী ছিল? সিপাহী বিদ্রোহ। হঠাৎ দেশে উঠলো আজ হো 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 চমকে, সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। নানা সাহেব, তাতিয়া টপি, ঝাঁসি রানী লক্ষ্মী সবাই বিদ্রোহ অংশগ্রহণ করেছিল। দীপ্ত কিশোর অংশগ্রহণ করেছিল, ছোটো ছোটো শিশুরা অংশগ্রহণ করেছিল বিভিন্ন জায়গার ছোটোখাটো। তো তারা সবাই এটা স্বাধীনতা যুদ্ধ বলছে, বিনায়ক দামোদর সাভারকার। তবে পরবর্তী বলেছে স্বাধীনতা যুদ্ধ হইতে গেলে একটা দেশের ব্যাপার থাকে, যার এগেনস্টে বিদ্রোহ করিয়ে রমেশ মজুমদার, শেখি দিয়েছে, পিসি যোশী, এরা বলেছে না, এলা সামন্ততান্ত্রিক বিদ্রোহ বটে। ঠিক আছে। আর ইতালির
ব্রিটিশ বিরোধী বিদ্রোহ, স্বাধীনতা যুদ্ধ, ইতালির ওই কার্বোনারি আন্দোলন, ইতালির ওইটাকে স্বাধীনতা যুদ্ধ বলা হয়তো। হ্যাঁ, তো বলছে এইটাকে কেন বলা হবে না, এইখানে ঢুকাবো এটা। ইতালির কার্বোনারি বিদ্রোহটা তো স্বাধীনতার বিদ্রোহ, বলছে তাই জাতীয় টাইপেরও বিদ্রোহ, বলছে তাহলে এটা কেন বলা হবে না। রমেশ মজুমদার বলছে শোনো, এটা জাতীয় লয় আর স্বাধীনতা তো লয়, বলছি এটা শুধু সামন্ত বিদ্রোহ। রমেশ মজুমদার একদম দুটো আগে এগেইনস্ট, জাতীয় লয়, জাতীয় বিদ্রোহ লয় আর স্বাধীনতা বিদ্রোহ লয়। বেশি জোশী পুরাপুরি গাইল দিয়েছিল যে না, এটা কোনো মতেই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যাবে কি নাই। স্বাধীনতা যুদ্ধ বলতে গেলে আরও বহুত অর্থনৈতিক হবে। স্বাধীনতা যুদ্ধে মানুষের দেশ স্বাধীন হওয়ার কথা বলবে, ইংরেজিকে চিরকালের জন্য বিতাড়িত হওয়ার কথা বলবে, সেসব কোনো বলো নেই। নিজের প্রবলেম থেকে মুক্তি পেতে বলেছিল। তাহলে ওটা স্বাধীন, দেশ স্বাধীন কী করে হইল? ভারত শব্দটা কী করে এসছে এখানে? ভারতের প্রথম কী করে হবে? ওর নিজের প্রথম স্বাধীন হওয়ার একটা প্রতিবাদ হইতে পারে। সিপাহী বিদ্রোহ হয়ে গেছে সেক্ষেত্রে। যদি সামন্তদের ক্ষেত্রে প্রতিবাদ বলো তাহলে সামন্ত বিদ্রোহ হয়ে গেছে। জাতীয় বিদ্রোহ এসছে নাই, রমেশ মজুমদার বলছে, আর প্রথম স্বাধীনতা যুদ্ধ লয়। তারপরে বিভিন্ন তালমিজ খালদুন কৃষক বিদ্রোহ বলেছিল, সেটাকেও বিভিন্ন অপবাদ করেছিল। কৃষকরা কোথায় এখানে? কৃষকদের তো বিরাট কোনো ভূমিকা ছিল না, যে ওরাই প্রথম এসেছিল, ওরাই ছিলাম নিলে। এমনি পক্ষে বিপক্ষে দিয়ে মোট 4টা পয়েন্টকে তুমি ম্যান করবে। কারা সিপাহী বিদ্রোহ বলতে লোকলার নাম খুব ইম্পর্টেন্ট, তুমি এই লোকলার নাম, বাকি নিজের ভাষায় লেখা যাবে কোনো কিছু। সামন্ত শ্রেণীর বিদ্রোহ রমেশ মজুমদার, এম.এর রায়, সুরেন্দ্রনাথ, রজনীপাম দত্ত। জাতীয় বিদ্রোহ বলেছে তোমার বিচার রেলি, টরি পার্টির নেতা কার্ল মার্কস। এই দুটা তো দিবেই সুশমন সরকার, জন কে ডাফ লিখলে ভালো। দুটা তোমাকে দিতেই হবে, বিচার রেলি আর কার্ল মার্কস। এই দুটা খুব ইম্পর্টেন্ট জাতীয় বিদ্রোহের জন্য। জাতীয় বিদ্রোহ কার্ল মার্কসের কথা তোমাকে বলতেই হবে। রমেশ মজুমদার তুমি যদি না বলো, সামন্ত শ্রেণীর বিদ্রোহ কাটা খাবে উত্তরটা। এম.এর রায়, সুরেন্দ্রনাথ সেন, রজনীপাম দত্ত, এগুলা বলতে হবে। এগুলো আবার বিরোধিতা করতে হবে ওইখানে। তুমি যদি বলো ভারতের প্রথম স্বাধীনতা ব্রিটিশ সাভারকর বলতে হবে, হিরানি মুখার্জি ভুলে গেলেও চলবে, ব্রিটিশ সাভারকর তোমাকে বলতে হবে। কৃষক বিদ্রোহ কে বলছিল? তালমিজ খালদুন। কৃষক বিদ্রোহ অত ইম্পর্টেন্ট নয়। আর লরেন্স, সিলি, দুর্গাদাস ব্যানার্জি, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বর গুপ্ত, এলাম সব এমসিকিউ আছে। দাদাভাই নরোজি, এরা কি বলেছিল? সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ, জাস্ট সিপাহী বিদ্রোহ। এবং এইটা সিপাহী বিদ্রোহ এবং কয়েকজন বলছে উগ্রপন্থী লোকেরই, মানে লর্ড ক্যানিং তো কোনো সিরিয়াসলি নেই। লর্ড ক্যানিংও এটা সিপাহী বিদ্রোহ বলারই যুক্তি, তাও বিদ্রোহ বললো নাই, বলছে কিছু মানুষের অসন্তোষও বলেছিল। ওই শাসন করছিল সেই সময়, ওই ভাইসরয় ছিল, তো বলছে কিছু মানুষের অসন্তোষ, জাস্ট এটা বিদ্রোহ কিছু নয়, কিছু মানুষের স্থানীয় অসন্তোষ আমরা ঠিক করলাম। এটা ছোটোখাটো ঘটনা। এটা কে বলেছিল? এটা লর্ড ক্যানিং। কোনোই বলতে পারি ও সিপাহী বিদ্রোহ কিছুটা টার্গেট নিয়েছিল, বলছে সিপাহী বিদ্রোহে কিছু অসন্তোষ, বলছে তবে সিপাহী বিদ্রোহ ঠিক লয়, বিদ্রোহ লয় এই জিনিসটা, মানুষের অসন্তোষ আমরা ঠিক বুঝাই ঠিক করে দেবো। এটা বাস এইরকমভাবে তুমি উত্তরটাকে শেষ দিকে টানবে। 12 নম্বরের প্রশ্ন উত্তর চান্স আছে। আর এইখান থেকে ছোটো ছোটো প্রশ্ন চলে আসতে পারে 4 নম্বরে। সামন্ত শ্রেণীর বিদ্রোহ কেন বলে, তার পক্ষে যুক্তি এটা 4 নম্বর দিয়ে দেবে। জাতীয় বিদ্রোহ কেন বলে, কে বলেছে না বলেছে, এটা 4 নম্বর। এখান থেকে ছোটো ছোটো 4 নম্বর তো গ্যারান্টি আসবে কি বছর, আগে বছর পড়ে নেবেন গ্যারান্টি। 12 নম্বরের টার্গেট লাও, 4 উত্তর তুমি নিজেই লিখতে পারবে। বুঝে গেছি উত্তর কীভাবে লিখতে হবে, উত্তর কীভাবে সাজাইতে হবে। বড় কথা উত্তর লেখা এবং সাজানোটা, নামগুলোকে অবশ্যই মনে রাখতে হবে। তারপর নিজের কিছু কেলমা, বিদ্রোহের বিস্তারটা আগে লেখো, বিস্তার লিখতেই এটা তুমি বুঝিয়ে যাবে। বিস্তার যদি না জানো তাহলে এই উত্তরটা তুমি মুখস্থ হয়ে যাবে। আর বিস্তারটা যদি বুঝিয়েছো, যেটা আমি খাতায় ইউটিউবে দিয়েছি, তাহলে তুমি এটা নিজের ভাষায় অনেক কিছু লিখতে পারবে। নিজের ভাষায় লেখাটা মেন, সাজাবে উত্তরটা। সবাই ভালো থাকবে আর পড়াশোনা করো, প্রচুর ইতিহাস। আর কোয়েশ্চেন ব্যাংক ডাইরেক্ট ইতিহাস শুরু করে দাও। কোয়েশ্চেন ব্যাংক যেমন চলছিল পুরো চলুক, প্রত্যেকটা পেজ কোয়েশ্চেন ব্যাংক শুরু করো। কোয়েশ্চেন ব্যাংক পড়া হোক না হোক, কোয়েশ্চেন ব্যাংক করতে থাকো। কোয়েশ্চেন ব্যাংক করলে ইতিহাসে 90 আইটেম হয়ে যাবে। প্রতি সপ্তাহে একটাই করে কোয়েশ্চেন ব্যাংকের পেজ করতে থাকো এখন থেকেই। সেকেন্ড ইউনিট না, সব যেমন চলছিল। আর সেকেন্ড ইউনিট টার্গেট রাখো, সেকেন্ড ইউনিট পড়াটার পরীক্ষার জন্য টার্গেট রাখো। আর কোয়েশ্চেন ব্যাংকের পেজ একটা করতে থাকো, পুরো ফুল পেজগুলো। এমসিকিউ ডিটেলসে, এমসিকিউ ডিটেলসে আমি বলেছি অনেকবার। ওকে।